কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। এই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এটা নিয়ে তোমাদের প্রশ্ন করতে পুতলা হয়ে দেখতে হয়। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে বিএনপি নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তবে আল্লাহর কি খেলা ভাই, খেলা জমে গেছে। জুনায়েদ আল হাবিব ভোটে দাঁড়াচ্ছে খেজুর গাছ মার্কা, আর ওর বিরুদ্ধে দাঁড়াচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপি থেকে বহিষ্কারের পর ব্যারিস্টার রুমিন ফারহানা আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আপনারা আমাকে যেভাবে বরণ করেছেন, আমি শক্ত মনের মানুষ, কিন্তু আজকে আমার চোখে পানি আসছে। এদেশের ওলামায়ে কেরাম এবং ব্রাহ্মণবাড়িয়া, আপনারা জানেন 2021 সালে 16 জন এখানে শাহাদত বরণ করছে, 2001-এ 6 জন শাহাদত বরণ করছে। প্রিয় দর্শক, নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রুমিন ফারহানার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দেখা যায় রুমিন ফারহানা এবং জুনায়েদ আল হাবিব বিএনপির প্রার্থী, তারা কিন্তু নির্বাচন করতে চলেছিল, কিন্তু হঠাৎ করে শেষ মুহূর্তে এসে রুমিন ফারহানা সম্পূর্ণ খেলাটাই ঘুরিয়ে দিল। তো হঠাৎ করে রুমিন ফারহানার জামায়াতে যোগদান নিয়ে জুনায়েদ আল হাবিব কি বলতেছেন, যে বিএনপির প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সে কি মন্তব্য করতেছেন, চলুন ভিডিওর প্রথমে আমরা একটু দেখে আসি, তারপরে ভিডিওর পরের অংশ আমরা দেখে নেব রুমিন ফারহানা এই বিষয়ে কি বলতেছে জামায়াতে যোগদান নিয়ে। চলুন আমরা এই ভিডিওটা একটু দেখে আসি। আশা করতেছি যদি বিএনপির সাথে আমরা যাই তাহলে ইনশাল্লাহ এই আসন আমি পাবো। 1981 সনে হযরত হাফিজ জহুর রহমাতুল্লাহি আলাইহি এখান থেকে ইলেকশন করছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী। ওই সময় থেকে আমি এই এলাকায় কাজ করতেছি। মুফতি ফজলুল হক আমিন সাহেব 88 থেকে নির্বাচন করছেন, 96 নির্বাচন করছেন, তারপর 2001-এ নির্বাচন করছেন, 2008-এ করছেন। আমি সব নির্বাচনে ওনার প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকার প্রত্যেকটি পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় আমি চষে বেড়াইছি। আশা করি আমাকে সবাই চিনবে এবং আমি প্রত্যেক গ্রামে গ্রামে গেছি। আমি নিশাব এমপি হওয়ার পরও 5 বছর পর্যন্ত ছিলাম একসাথে, আর নির্বাচনের জন্য তো গেছি, সব জায়গায় আমি ওয়ার্ক করছি। সেই হিসাবে তখন থেকে আমার একটা খেয়াল ছিল যে একদিন হয়তো আমি নিশাব হুজুর থাকবেন না, বা যদি পরিস্থিতি এরকম হয় যে হুজুর নির্বাচন করতে পারবেন না, তো আমি এখান থেকে নির্বাচন করব। তখন থেকে আমার খেয়াল ছিল। আজকে হযরত আমিন ইসাব রহমতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। আমি এখান থেকে নির্বাচন করার জন্যে এদেশের ওলামায়ে কেরাম এবং ব্রাহ্মণবাড়িয়া, আপনারা জানেন 2021 সালে 16 জন এখানে শাহাদত বরণ করছে, 2001-এ 6 জন শাহাদত বরণ করছে, 2016-তে একজনকে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসা ছাদের উপর দিয়ে একজন হাফেজ মাসুদকে ফেলে দিয়ে মেরে ফেলছেন। এই যে রক্ত, এই রক্তের উপর দাঁড়াই আজকে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই শেখ হাসিনার ফটো। আমরা এই দেশে ওলামায়ে কেরাম দেশ গঠনে আন্দোলন সংগ্রামী জীবন ছিলাম, দেশ গঠনে আসি, ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো। আপনারা জানেন যে ওলামায়ে কেরাম 4 দলীয় জোটে ছিল, 20 দলীয় জোটে ছিল। 2018 সালে আমি এখান থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, 20 দলীয় জোট আমাকে এখান থেকে নমিনেশন দিতে চাইছিলেন। আব্দুল সাত্তার সাহেব মুরব্বী মানুষ, উনি আমার হাতে ধরে চাইছেন, সেই হিসাবে উনি মুরব্বী হিসেবে আমি স্যাক্রিফাইস করছি। এখনও আমরা ইনশাল্লাহ জমিয়তুল উলামা ইসলাম, আমরা আগামী 18 তারিখে আমাদের আমেলার মিটিং আছে, সেই মিটিংয়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন জোটে যাব। আমি প্রশাসনকে জানিয়েছি, আমি আশা রাখবো প্রশাসন নিরপেক্ষ থাকবে, বিকজ এই আসনের দিকে সবার চোখ আছে, পুরো বাংলাদেশের চোখ আছে। আমাদের গণমাধ্যমের ভাইরা আমার পাশে আছেন, ইউ থেকে যে পর্যবেক্ষকরা এসছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে, আগামীকাল তাদের সঙ্গে আমার মিটিং আছে ঢাকায়। সো আমি বলবো ইন্টারন্যাশনাল অবজারভারদেরও একটা নজর থাকবে এই আসন। সো সার্বিক বিবেচনায় আমি বলবো এই নির্বাচনটা যাতে কেউ কোনোভাবে কালিমা লিপ্ত করতে না পারে, প্রশাসনকেও সজাগ থাকতে হবে। আমি দলগুলোকেও বলবো যার যার বৃহত্তর স্বার্থে এই আসনে যাতে তাদের নেতাকর্মীরা অসংলগ্ন আচরণ না করে, আইন না ভাঙে, অসভ্য আচরণ না করে, বড় দলগুলোর দায়িত্ব হবে এই বিষয়টা এনশিওর করা। কারণ না হলে এই দাগটা, এই নির্বাচনী আসনে যদি কোনো দাগ পড়ে, সেই দাগটা কিন্তু বড় দলগুলোকে তাদের মানে বাকি সময়টা বয়ে বেড়াতে হবে। আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন, আপনার এত এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল,
এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে? অন্য দলও তো সরকার গঠন করতে পারে, তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন। যাই হোক, আমার কথা পরিষ্কার, আমি চুরি করব না, আমার চেলা চামুন্ডা চুরি করবে না, আমার হাইকমান্ডেরও কিছু দিতে হবে না। সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে, এইখানে কোনো রকম নয় ছয় চলবে না। প্রিয় ভাইরা আমার, অনেকে আছেন প্রবাসে, অত্যন্ত কষ্ট করে আপনারা, কিন্তু বাংলাদেশের মাটিতে যখন আসেন তখন আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পান না। এমনকি বিদেশে যেতে হলেও আপনাদেরকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হয়। ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন, আগামী 12 তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন, আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন এবং যারা যেতে চান তারা যাতে সহজে, কম খরচে, দালালের হাতে না পড়ে বৈধ উপায়ে কিছুটা ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারেন, আমার এলাকা থেকে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমি করব। একই সঙ্গে আপনার পরিবার যাতে এলাকায় নিরাপদ থাকে, আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে, ইনশাআল্লাহ সেই দায়িত্ব আমার। আমি আপনাদেরকে অনুরোধ করব, 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত, ভোট গণনা না হওয়া পর্যন্ত আপনারা দয়া করে কেন্দ্র ছাড়বেন না। আপনারা আমার একমাত্র সৈনিক, আপনারা ছাড়া আমার কোনো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি নাই। আপনারা যদি আমাদের ভোট পাহারা না দেন, আমার পাহারা দেওয়ার মতন আর কেউ নাই। আপনাদেরকে অনুরোধ করব, ভোট পাহারা দিয়ে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা হওয়ার পর সই দিয়ে আমাকে জানায়া তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন, তার আগে না। প্রিয় ভাইরা আমার, খেলায় যখন কেউ গোল দিতে না পারে তখন প্রতিপক্ষকে ফাউল করে। এই ফাউল যাতে সরাইলের মাটিতে না হয় সেই দিকে আপনাদের সজাগ থাকতে হবে। আমার মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা সুখে দুঃখে বিপদে আপদে গত 15 বছর আমার পাশে ছিলেন, আমরা একসঙ্গে কাজ করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কেন্দ্রে কেন্দ্রে আপনাদের টিম পাঠিয়ে আপনারা আমার ভোটগুলোর
পাহারাদার হিসেবে আপনাদের ক্যামেরা, আপনাদের গণমাধ্যমকে সজাগ রাখবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিদেশি পর্যবেক্ষকদের নজর এই এলাকায় আছে, এই আসনে আছে। আমি ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করেছি। আজকে তারা এসেছিলেন সরাইলে, আমার বাসা শাহবাজপুরে তারা বসেছেন, আমার সঙ্গে প্রায় ঘন্টা খানেক তাদের আলাপ হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবেন এই আসনে, তাদেরকে আমি সাবধান করে দেই। একই সঙ্গে এই কথাও মনে করিয়ে দেই, কোন দল যাতে আগাম মনে না করে যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন তাদের অনুগত হতে বাধ্য। কোন দল যেন এই ভুল না করে। 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের প্রার্থী। আমার মার্কা হাঁস মার্কা। হাঁস মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা উন্নয়নের মার্কা। হাঁস মার্কা গণতন্ত্রের মার্কা। হাঁস মার্কা সাহসের মার্কা। হাঁস মার্কা সততার মার্কা। হাঁস মার্কা অন্যায়ের বিরুদ্ধে একা হলেও দাঁড়িয়ে লড়াই করার মার্কা। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 11-12 তারিখ হাঁসের পাশে থাকবেন। আগামী 5 বছর আমি হাঁসের কান্ডারি হিসেবে আপনাদের সুখে দুঃখে বিপদে আপদে আমি আপনাদের পাশে থাকব, সাথে থাকব। আপনাদেরকে সাথে নিয়েই সরাইল আশুগঞ্জকে আমি বাংলাদেশের মডেল উপজেলা করব ইনশাআল্লাহ। এটা আমি বহু জায়গায় বলেছি, তারা নিজেরাও স্বীকার করে তারা অত্যন্ত সুশৃঙ্খল এবং তারা দলের আনুগত্য ভীষণভাবে মেনে চলে। একদম টপ লিডারশিপ যা বলবে সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যিনি কর্মী জামাতের, তিনি সেটাকে অক্ষরে অক্ষরে মেনে চলবেন। সুতরাং যেই আহ্বান জামাতের সর্বোচ্চ তরফ থেকে অভ্যুত্থানের পর এসছে যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, সেটা তো গত 1 বছর ধরে তাদের নেতাকর্মীরা সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের কাজকর্ম চালিয়ে গেছেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, হ্যাঁ, এখানে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কিন্তু নির্বাচন করতে চলেছে। তো সে কিন্তু হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন। অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রার্থী দেখা যায় যে আপনার জুনায়েদ আল হাবিব, সেও কিন্তু একই আসনে নির্বাচন করতেছেন। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন উঠেছে যে আসলে রুমিন ফারহানা জামায়াত ইসলামে যোগদান করেছেন। কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এই বিষয় নিয়ে আমাদের মনে কিন্তু একটা সংশয় ছিল যে আসলে কি রুমিন ফারহানা জামায়াতে যোগদান করেছেন। কিন্তু না, এটা সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য। কারণ রুমিন ফারহানা কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবেই কিন্তু নির্বাচন করতেছে হাঁস প্রতীক নিয়ে। সে আসলে কোনো জামায়াত ইসলামে যোগদান করেনি। তো অনেকেই কিন্তু দেখা যায় যে এই যে মিডিয়ায় দেখা যায় যে অনলাইনে কিন্তু দেখা যাইতেছে আসলে অনেকদিন যাবত ঘুরপাক কিন্তু একটা তোলপাল সৃষ্টি হয়েছিল যে আসলে রুমিন ফারহানা জামায়াতে যোগদান দিয়েছে, জামায়াতের হয়ে কিন্তু নির্বাচন করবেন। কিন্তু না, এটা সম্পূর্ণ একটি মিথ্যা তথ্য। আপনারা এই বিষয়ে কান দেবেন না। কিন্তু এই যে প্রতীক নিয়ে সে হাঁস মার্কা নিয়ে নির্বাচন করবেন, এটাই কিন্তু লিগ্যাল। এবং এই যে দেখা যায় জুনায়েদ আল হাবিব, সে কিন্তু বিএনপির প্রার্থী হিসেবে ওখানে নির্বাচন করতেছেন। তো ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এই 2 জন প্রার্থী কিন্তু খোটাখোট, একজনে আরেকজনের থেকে কোনো অংশেই কিন্তু কম। তারা দুজনেই কিন্তু দেখা যায় ওই আসনে ব্যাপক সাড়া ফেলতেছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আসলে রুমিন ফারহানা জামায়াতে যোগদান করলে কি ভালো হতো না ভালো হতো না, এবং রুমিন ফারহানা এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে নির্বাচন করতেছে এটা কতটুকু তার জন্য ভালো হবে এবং দেখা যায় কতটুকু তার জন্য এটা ঠিক হয়েছে। তো যেই কোনো মন্তব্য আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আরেকটি বিষয় যে অনেকদিন যাবত যে অনলাইনে এই যে বিষয়টা নিয়ে আমাদের মনে একটা সংশয় ছিল বা একটা কৌতূহল ছিল যে আসলে রুমিন ফারহানা কি জামায়াতে যোগদান করবেন বা করেছেন না, এটা
সে জামায়াতে যোগদান করেনি এবং সে জামায়াতে যোগদান করবে কি করবে না তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।